সেটা তো খোলো, তারপরে বলছি। আমার বাইরে খুব ভয় করছে। সুইটি আমায় বলল, তাই আমি তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম। আর যেই না আমি দরজাটা খুললাম, সুইটি আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে সুইটি আমায় মেরেছে। আর তখনই ওর রূপটা বদলে গেল, আর ও একটা ডাইনি হয়ে গেল। ওই ডাইনিটা আমায় টানতে টানতে গার্ডেনে নিয়ে গেল, আর আমার চোখ দুটো খুবলে নিল। আমি চেঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মুখ থেকে আওয়াজও বেরোচ্ছিল না। আর ঠিক তখনই আমি জন্তুদের গর্জন করার আওয়াজ পেলাম। আওয়াজটা কোথা থেকে আসছে দেখার জন্য তাকাতেই দেখলাম ডাইনিটা বাড়ির পেছনের দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। ও এসে গেছে, ও এসে গেছে, আমি ভয় পেয়ে বললাম। আর আমি তখন ওখান থেকে পালাতেই যাব, ঠিক তখনই আন্টি আমার হাতটা শক্ত করে ধরলো। বাবা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও বাবা। আন্টি আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি যদি ওনাকে বাঁচাতে যেতাম তাহলে আমার নিজের প্রাণটাই বেরিয়ে যেত। ঠিক তখনই ডাইনিটা ছুরি নিয়ে আমাদের দিকে এগোতে লাগলো। আমি তাড়াতাড়ি আন্টির হাত থেকে আমার হাতটা ছাড়ালাম আর কম্পাউন্ড ওয়ালের দিকে দৌড়লাম। আমি ওটাতে উঠে পড়লাম আর বাইরে ঝাঁপ দিতেই যাচ্ছিলাম। ঠিক তখনই আমি আন্টির চিৎকার শুনলাম। আর আমি পেছন ফিরে দেখলাম যে ওই ডাইনিটা আন্টির পেটে বারবার ছুরি ঢোকাচ্ছিল। ঠিক তখনই ও আমার দিকে তাকালো। ওর চোখ দুটো খুব ভয়ঙ্কর লাগছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি কম্পাউন্ডের ওয়াল থেকে ঝাঁপ দিলাম আর রাস্তা দিয়ে দৌড়তে লাগলাম। ঠিক তখনই আমার সামনে একটা পুলিশের ভ্যান এলো। আমায় রাস্তা দিয়ে দৌড়তে দেখে উনি ভ্যান থামিয়ে দিলেন। আমি আমার সাথে ঘটা সব ঘটনা ওনাকে বললাম, আর তারপরে আমি ওকে সুইটিদের বাড়িতে নিয়ে গেলাম। সেখানে গার্ডেনে আমরা সুইটির মাকে দেখতে পেলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার উনি তখনও বেঁচে ছিলেন। আমি ভাবছিলাম এতবার ছুরি চালানোর পরেও উনি বেঁচে কি করে আছেন। পুলিশ বাড়িটাতে খুব ভালোভাবে তল্লাশি চালালো, কিন্তু তারা ওই ডাইনিটাকে কোথাও খুঁজে পেল না। তারপরে পুলিশ আন্টিকে হাসপাতালে নিয়ে গেল, আর একজন পুলিশ আমায় বাড়িতে ছেড়ে দিতে এলো। আমি বাড়ি পৌঁছে মা, বাবা আর দাদুকে আমার সাথে ঘটা সব ঘটনা বলে দিলাম। হে ভগবান, এ আবার কি নতুন বিপদ? আমার বাবা বলল। তখনই আমার দাদু, যার বয়স প্রায় 90 বছর, তিনি বললেন, ওটা মেরি ফার্নান্ডেজের আত্মা, যার মৃত্যু আজ থেকে প্রায় 60 বছর আগে হয়েছিল। এসব শুনে আমরা পুরো ঘাবড়ে গেলাম। কে মেরি ফার্নান্ডেজ, আর তার মৃত্যুই বা কিভাবে হয়েছিল? আর মৃত্যুর পরে ও শহরবাসীদের মারছেই বা কেন? আমার বাবা দাদুকে জিজ্ঞেস করলো। তখনই আমার দাদু সবটা বলতে শুরু করলেন। মেরি ফার্নান্ডেজ গোয়ার একটা নাটক কোম্পানিতে কাজ করত। 1960 সালে আমাদের শহরে মেলা বসেছিল, যেখানে মেরির কোম্পানিও শো করতে এসেছিল। সেদিন এই শহরের কমল কুমার শেঠ তার 2 ছেলেকে নিয়ে আর কয়েকজন বন্ধুদের নিয়ে ওখানে গিয়েছিলেন। মেরি দেখতে খুবই সুন্দর ছিল। শেঠ কমল কুমার তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন, আর নাটক শেষ হওয়ার পরেই উনি মেরির কাছে গেলেন। উনি মেরির শরীরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করলেন,
কিন্তু মেরি খুবই ভদ্র মেয়ে ছিল, তাই ও মানা করে দিল। আর তাই সেট মেরির ওপরে বল প্রয়োগ করার চেষ্টা করলো। এর মধ্যে মেরি একটা ফুলদানি দিয়ে সেটের মাথায় আঘাত করলো, যার ফলে সেই মুহূর্তে ওখানে সেটের মৃত্যু হয়ে গেল। ঠিক তখন এই সেটের ছেলে সেখানে উপস্থিত হলো। মেরি ওর বাবার হত্যা করেছে দেখে সেঠের ছেলে রেগে লাল হয়ে গেল। ও নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার চেষ্টা করে। তাই ও মেরির চুল ধরে টানতে টানতে ওকে স্টেজের উপরে নিয়ে গেল আর ওকে চাবুক দিয়ে মারতে শুরু করলো। তখন ওখানে 100-200 লোক উপস্থিত ছিল, কিন্তু সবাই চুপ করে দেখতেই থাকলো, কারণ তখন শহরে কমল কুমার আর তার ছেলেদের খুব প্রতিপত্তি ছিল। তার 2 ছেলে মিলে চাবুক দিয়ে মেরে চামড়া তুলে নিল। মেরি সবার কাছে হাত জোড় করে ওকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছিল, কিন্তু ওখানে বসা কারোর মধ্যে এত ক্ষমতা ছিল না যে সেঠের ছেলেদের বাধা দিতে পারে। তারপর ওরা খুব নির্দয় ভাবে মেরির পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে দিল। তাও স্টেজে, শহরবাসীদের সামনে। তখন মৃত্যুর আগে মেরিও এই শহরটাকে অভিশাপ দিয়েছিল। হে শহরবাসীরা, আজ যেভাবে তোমরা আমার মৃত্যুর নাটক দেখছো, ঠিক সেইভাবে আমি তোমাদের মৃত্যুর নাটক সারা পৃথিবীকে দেখাবো। আমি ফিরে আসবো আর তোমাদের সবাইকে তোমাদের প্রিয় মানুষদের পৃথিবী থেকে সরিয়ে দেব। আর অভিশাপ দেওয়ার পরে মেরি মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রথম 3-4 বছর যখনই মেলা হতো, আমাদের মেরির অভিশাপের কথা মনে পড়ে যেত, কিন্তু তারপরে সবাই মেরি আর তার অভিশাপকে ভুলে গেল। কিন্তু আমি জানতাম মেরি নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এক না একদিন অবশ্যই আসবে। কিন্তু মেরি ঠিক 60 বছর পরে কেন ফিরে এলো? ও তো আগেও আসতে পারতো, তাই না? শোনো, যে রাতে মেরির মৃত্যু হয়েছিল সেই রাতে চন্দ্রগ্রহণ ছিল, আর সেদিন রক্তচন্দ্রের গ্রহণ হয়েছিল। রক্তচন্দ্রের গ্রহণ প্রতি 60 বছরে একবার করে আসে। যেদিন শহরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই রাতে রক্তচন্দ্রের গ্রহণ হয়েছিল। অশুভ শক্তি সেদিনই জন্ম নেয়, যে দিন বা যে রাতে তার মৃত্যু হয়। তাই মেরির আত্মা 60 বছর পরে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে। আর ও যতদিন না সেটা সম্পন্ন করছে, ও ততদিন এখান থেকে যাবে না। কিন্তু বাবা, আমরা এখান থেকে কেন পালাবো? আমরা কি অপরাধ করেছি? বাবা দাদুকে জিজ্ঞেস করলো। তখন দাদু বললেন, কারণ যেদিন মেরির মৃত্যু হয়েছিল সেদিন আমিও ওখানে উপস্থিত ছিলাম। একদম স্টেজের সামনে। মেরি আমার কাছে সাহায্য প্রার্থনা করছিল, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করতে পারিনি। তাই ও আমাকে আর তোমাকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে।
সুইটির দাদু আর ঠাকুমাও তখন ওখানে ছিল, তাই মেরি ওর দাদু আর তার পরিবারের সবার হত্যা করে দেয়। আর মেরি হয়তো এটাও জানতো যে তুমি আমার নাতি, এই জন্যে তোমায় মারার জন্য ও ফোনে তোমার সাথে সুইটির গলায় কথা বলেছিল আর তোমায় ওর বাড়িতে ডেকেছিল। ও সেই সব মানুষদের আর তার পরিবারদের মেরে ফেলবে যারা সেই সময় ওর মৃত্যুর নাটক দেখেছিল। এটা শুনে মা, বাবা আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এই জন্য তার পরের দিনই আমরা শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। তখনই আমরা দেখতে পেলাম যে রাস্তার পাশে ভিড় জমা হয়ে আছে। আমরা গাড়ি থেকে নিচে নেমে দেখলাম যে সেখানে একটা পুলিশ ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা সেই ভ্যানটাই ছিল যেটাতে করে সুইটির মা বাবাকে কাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানের বাইরে 2-3 পুলিশের লাশ পড়েছিল আর ওদের চোখ আর হৃৎপিণ্ড খুবলে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সুইটির মায়ের মৃতদেহটা ছিল না। তারপরে পুলিশ গিয়ে সুইটির মায়ের মৃতদেহটা ওদের বাড়ির বাইরে গার্ডেনের একটা ঝোপের পাশে খুঁজে পায়। তার মানে সেদিন রাতে পুলিশেরা যাকে সুইটির মা ভেবে ভ্যানে রেখেছিল সে আসলে ডাইনি ছিল, যে সুইটির মায়ের রূপ নিয়েছিল। তাই তো আমি ভাবছিলাম যে ছুরি দিয়ে অতবার আঘাত করার পরেও উনি কিভাবে বেঁচে গেলেন। আমরা শহর ছেড়ে চলে আসার পরেও ওই শহরে অনেকগুলো হত্যা হয়েছিল, আর আজ সেই শহরটা জনহীন হয়ে গেছে। আর মেরি আজও খালি শহরে সেই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছে যারা ওর মৃত্যুর নাটক দেখেছিল।